বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে একজনের জীবনী, একটা এতিম বাচ্চা, একটা এতিম ছেলে, খুব হতদরিদ্র, গরিব, অনেক হতদরিদ্র একটা এতিম বাচ্চার জীবনী সংক্ষেপে আমি বলবো। আমার পড়াশোনার সর্বশেষ আমার জীবনে আমি কলেজে পড়াশোনা করছি, ল কলেজের। এখন আমি বর্তমান ফাইনাল ইয়ার পরীক্ষার্থী, খুলনা সেন্ট্রাল ল কলেজের ফাইনাল ইয়ার পরীক্ষার্থী আমি এখন। তো আমার জীবনে পড়াশোনা শুরু হয়েছে মাদ্রাসা লাইন থেকে। তা আমি খালাসি মাদ্রাসা, আমি আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম ছোটবেলা পড়তাম। তো এখানে বেশ 2-3বার ফেল করার পরে এখান থেকে মূলত আমি এখানে আমার আর রাখিনি। এটা আমার জীবনের এক ধরনের ব্যর্থতা। তারপরে আমি এখান থেকে টিসি নিয়ে আমি চলে গেলাম হচ্ছে সোনাডাঙ্গা সার্জিক্যালের পিছনে খালাসি মাদ্রাসা। ওইখানে সব এতিম বাচ্চারা, মানে 90% সব এতিম বাচ্চারা পড়তো। তাই আলিয়া মাদ্রাসা অনেক ধনী ফ্যামিলির ছেলেপেলেরা পড়াশোনা করতো। এখানে একটা পরিবেশ ছিল অনেক ভিআইপি টাইপের। অনেক আলিয়া মাদ্রাসা যখন আমি পড়তাম 6-7-এ, তখন প্রাইভেট কার 2-3টে আসতো। অনেক বড় লোকের কোটিপতি বাচ্চারা এখানে পড়াশোনা করতো। তা আমি এখান থেকে যখন আমি চলে গেলাম সোনাডাঙ্গা সার্জিক্যালের পিছনে তালিমুল মিল্লাত খালাসি মাদ্রাসা, এটা হচ্ছে সোনাডাঙ্গা সার্জিক্যালের পিছনে। ওইখানে আমি এতিমদের লাইফটা আমার স্মৃতিতে এখনো ভাসে। তা আমি গেলাম প্রথম দিন ভর্তি টর্তি হওয়ার পরে ক্লাস করতে গেলাম, ক্লাস অষ্টম শ্রেণীতে আমি তখন ওইখানে পড়াশোনা করতাম। যাওয়ার পরে আমি দেখি বাচ্চারা সবাই বালতি নিয়ে দৌড়াচ্ছে। আমি চিন্তা করি বালতি নিয়ে কোথায় দৌড়াচ্ছে, যে দেখি খাবার বালতিতে নিচ্ছে। মানে 2-3টা পাত্র নেই। আমরা যেমন তরকারি পাত্র 2টা রাখি, একটা প্লেট রাখি, একটা মানে বিভিন্ন বাটি রাখি, ওইখানে এতিমদের জীবনে আমি দেখলাম এতিমরা কিভাবে খাবার আনে। তা যে দেখি বালতির ভিতরে ডাইলও নিচ্ছে, ভাতও নিচ্ছে। আল্লাহ 30টা দিন ডাইল সেখানে চলে। আমি নিজের চোখে আমি প্রত্যক্ষদর্শী। শুক্রবারে মাঝে সাঝে অনুদান আসে, গোশ মাছ ভালো খাওয়া দাওয়া হয়। তা আমি নিজে একটু কৌতূহলভাবে আমি গেলাম, যাই দেখি যে মোটা চাল কাকে বলে। মানে মোটা চাল হচ্ছে যে মোটা চাল আমার লাইফে আমি জীবন আমার বাসায় আমার খাওয়া হয়নি। যে এত বড় মোটা মোটা চাল, মানে সর্বনিম্নের যে দারিদ্রতা যেটা খায়, মানে সর্বোচ্চ মোটা যে চাল আসলে মানে অভ্যাস না থাকলে ওই চালের ভাত খাওয়া সম্ভব না। তা আমি যে দেখি যে বালতির ভিতরে নিজের চোখে দেখা এখনো, যে কেউ আপনারা সত্য না মিথ্যে ওটা আপনারা দেখতে পারবেন, যে দেখি যে এই ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, অনেক সময় পানিটাও একটু ফেলে দিচ্ছে, যে অনেক পোকা উঠতেছে, মানে ভাতের পোকা এবং ডালির পোকা ওই ভাসে ওঠে, তখন ফেলে দিচ্ছে। যাই হোক, ক্লাস করে একটা এতিম ছেলে, ওইখানে 90% সব এতিম, একই ড্রেস একই পাঞ্জাবি, কম বেশি ওরা পড়তো। একটা ছেলেকে আমি দেখি ও প্রত্যেক দিন এসে খুব নিরবেলা বসে। এখন আমি যেতাম বই পুস্তক ব্যাগ ট্যাগ নিয়ে, ওর কোনোদিনও ব্যাগ আমি পাইনি, ওর ব্যাগ আছে দেখিনি। আমার কলম 3-4টে সামনে রাখতাম, জ্যামিতি বক্স রাখতাম, ব্যাগ একটা নিয়ে রাখতাম। আমি বেঞ্চ দখল করে আমি আমার মতো না। ওই ছেলেটা সবসময় সামনের বেঞ্চে বসতো। তো ও আমার পাশে বসতো। তো ও যখন বসে খুব নীরবের সাথে বসতো। তা আমি চিন্তা করতাম যে ও খাওয়া দেয়, আমি সেদের সাথে একটু কথা বলতাম যে তুমি তো এখানে থাকো, তোমার বাবা কই? কারণ আমার বাবা নেই। তোমার কোনো আত্মীয় স্বজন আছে? নাই। ওকে প্রত্যেক দিন আমি একই পাঞ্জাবি আমি দেখতাম, যে পাঞ্জাবিটা মাদ্রাসার থেকে অনুদান দিত, যে ওই পাঞ্জাবিটা ছাড়া যে ও যে মানে দ্বিতীয় কোনো পাঞ্জাবি আছে বা দ্বিতীয় কোনো পোশাক আছে এরকম আমি দেখিনি। তো ওই পাঞ্জাবিটা ধুয়ে দিত। একই পাঞ্জাবিতে আমি 5-7 মাস আমি দেখছি। এত গরিব ছেলেটা, এত গরিব। এই ছেলেটার যখন হাতের লেখা আমি দেখতাম একদম কম্পিউটার টাইপিং মতন। যখন খাতা দিত পরীক্ষার খাতায়, তখন সে সব সময় 90 ঘরের উপরে নাম্বার পেত, প্রত্যেকটা সাবজেক্টে 90 ঘরের উপরে নাম্বার পেত। তার কোনো গার্জিয়ান নাই, তারে শাসন করে কেউ নেই, ভালো মন্দ খাবারের দেওয়ার কেউ নাই। আমি একদিন তো ওর রুমে গেলাম, রুমে যে দেখি ও যে ফ্লোরটায় ঘুমায়, সে ফ্লোরটা কোনো খাট নাই, মানে একদম মেঝেতে ঘুমায়। কোনো রকম একটু গোলপ ধরানো, কোন রকম মানে জীবনযাপন, মানে ওই বালতিতে খাবার নিয়ে আসে এবং একটা বড় একটা পাত্রে সেটা দিয়ে খায়। দুপুরবেলার দিকে সবজি দিত, আর রাত্রে ওইরকম একটা তরকারি। কিন্তু 3 বেলার ভিতর কোনো মাছ বা গোশের বা ডিমের কোনো সিমটম নাই। সেক্সি ডাল ভাত আলু ভর্তা, মোটা মোটা চাইল। এই ছেলেটা যখন এর প্রত্যেকটা সাবজেক্টে 90 ঘরে নাম্বার পেত, প্রত্যেকটা সাবজেক্টে। ক্লাস অষ্টম নবমে যখন আমরা রেজিস্ট্রেশন করলাম, নবমে আমি 9-এ যে ফেল করলাম, টেস্টে আমাকে আর নিবে না। তা এখন ও আমাকে অফিসে যে
মানে আমাকে সুপারিশ করার জন্য অফিসে বললো। যাওয়ার পরে অফিসে যে ওকে দেখলাম যে শিক্ষকরা খুব রেসপেক্ট করে। তা আমার ওর জীবনীতে আমি দেখছি যে দারিদ্রতা, অভাব একটা, আমি কোনোদিনও মনে হয় না একই পাঞ্জাবি কোনো ক্লাসে পরপর 2 দিন পরে গেছে। আমি এই নিউ মার্কেট থেকে পাঞ্জাবি কিনতাম, ভালো ভালো পোশাক আশাক পরে যেতাম, আমার বই পুস্তক, আমার ব্যাগ ট্যাগ সব বেশি বেশি থাকতো। মানে যে একটা মানে ডাটের সাথে একটা মানে কেমন, আর এর কোনো পোশাক আশাক নাই, এর কোনো বই পুস্তকও তেমন নাই। অনেক সময় আমাকে বলতো যে তোমার এই গাইড কিনছো, গাইডকে আমাকে দেওয়া যাবে, তা আমার গাইডও আমি ওকে দিছি। কিন্তু আমার লেখাপড়ার মান আর ওর লেখাপড়ার মান হচ্ছে আকাশ আর পাতাল। হাতের লেখা প্রত্যেকটা 90 ঘরে পাচ্ছে। দাখিলি রেজাল্ট, ম্যাট্রিক রেজাল্ট আসছে, সবগুলো সাবজেক্টে সে প্লাস পাইছে, সবগুলো সাবজেক্টে প্লাস পাইছে। এর পরবর্তীতে যখন ওর সাথে আমি ডিগ্রি পাস, আলিম পাস করলাম, ইন্টার পাস করলাম, এরপরে ডিগ্রিতে যখন ভর্তি হলাম খুলনা আলিয়া মাদ্রাসা, তখন ডিগ্রি আমি পড়ি খুলনা আলিয়া মাদ্রাসা। যখন মানে একবার হল পরীক্ষায় যখন পরীক্ষা শুরু হলো, ও দেখলাম কি ক্লাস 2 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে দাঁড়াইছে। ডিগ্রি পরীক্ষার সময় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ানোর পরে এক্সামিনার প্রশ্ন করতেছে, তুমি এখন কেন উঠে দাঁড়াইলে? তোমার খাতা আগে ভালো করে রিভিশন দাও, এরপরে তুমি পরীক্ষা দেবে। অন্তত 4 ঘন্টার ডিগ্রির যে 3.5 ঘন্টা 4 ঘন্টার যে পরীক্ষা, এই পরীক্ষা তুমি 1.5 ঘন্টার মাথায়, আমার সর্বোচ্চ মনে হয় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মাথায় পরীক্ষা দেওয়ার, পরীক্ষা দেবেন, উঠে দাঁড়াইছে। তখন স্যার ওকে মানে যে এক্সামিনার ছিল অনেক বকাবকি করতেছে, তুমি এত অল্প সময় কেন পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। তখন ও কোনো কথার উত্তর দিচ্ছে না। তখন বলছে, স্যার আমাকে যেতে দেন, আমার সমস্যা হয়ে যাবে। তা বলছে কি সমস্যা হয়ে যাবে? তখন ওই মুহূর্তে ও বিএল কলেজ আবার অনার্সে ভর্তি হয়েছিল। তা আশ্চর্য লাগে, একই আবার এখানে ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক আবার ইঞ্জিনিয়ারিং পড়তো। তা আমি ডিগ্রিতে পড়তেছি, ডিগ্রি শুধু পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি কখনো জানিনি যে এই এতিম ছেলে, এই গরিব ছেলে, এই অভাবী ছেলে, এত সমাজে মানে যাকে কেউ মূল্যায়ন করা, ভালো খাবার দেওয়া, ভালো জামা কাপড় দেওয়া, ভালো সঙ্গ, ভালো ফ্যানের এসি রুমে থাকা, বা ভালো উন্নত পরিবেশ নাই। সর্বদিক থেকে বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান সব থেকে সে একজন হতদরিদ্র, সব থেকে একদম নিড পার্সন, সব থেকে একজন মানে অভাবী পার্সন। কিন্তু তার জীবনী আমি দেখলে অবাক হয়ে যাব। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি নামটা বলতে চাচ্ছি না, নামটা শুনলে হয়তো সে মনে কষ্ট পাবে, বা এটা আসলে ঠিক না। কেউ যদি ছেলেটাকে দেখতে চান, এখনো সে আছে, ভালো জব করে, চাকরি করে, পরিচয় আপনারা চাইলে তাকে দেখতে পারবেন। আমি তার জীবনী থেকে মানে শিক্ষার অনেক কিছু আমি পাইছি। আমি তার কাছে কিছু এত ব্রেনিয়ান, এত মেরিটিয়াস ছেলে, তার কাছে আমি অঙ্ক যেটা না বুঝতাম, গ্রামার যেটা না বুঝতাম, আমি নিজে বুঝে নিতাম। তা আমার কাছে আজকে মেসেজটা হলো, এই ছেলে ডিগ্রি পড়তেছে মাদ্রাসা লাইনে, এই ছেলে বিএল কলেজে অনার্স পড়তেছে, আবার এই ছেলে পলিটেকনিক্যালি সরকারিটায় আবার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তিনোটা সাবজেক্টে তিনোটা পড়াশোনা একই সাথে চালাচ্ছে। এদিকে মাদ্রাসা লাইনে ডিগ্রি পড়তেছে, ফাজিল পরীক্ষা যেটা, এদিকে বিএল কলেজে অনার্স পড়তেছে, আবার পলিটেকনিক সরকারিভাবে আবার মেন ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছে। তা আমাদের বাচ্চা, আমি বোঝাতে চাচ্ছি আজকে আমাদের বাচ্চা কাচ্চাদের R15 কিনে দাও, আইফোন কিনে দাও, পোশাক কিনে দাও, এই প্রাইভেট ভার্সিটিতে লাখ লাখ টাকা দিয়ে খরচ করে, কিন্তু বাস্তবে লেখাপড়ার যে মান, যে অবস্থা, মানে বিলাসবহুলতা। আর ঠিকই তেমনি এই এই আমার এই বন্ধু যে এতিম বাচ্চাটা, এর জীবনেটা আমি একটু দেখি, এরকম শুধু একজন না, এরকম শুধু একজন, অনেকেই আছে। তা বাচ্চা পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া বা না দেওয়া, এটা ডিপেন্ড করে ফ্যামিলির ব্লাডের উপরে। ফ্যামিলির বাবা, ফ্যামিলিগতভাবে যদি ভালো সন্তান, যদি ফ্যামিলির পরিবার যদি ভালো হয়, তাকে ভালো বেশি পরিবেশ দেওয়ার প্রয়োজন নাই, বেশি শাসনের প্রয়োজন নাই, বেশি খাবার দাবারের প্রয়োজন নাই, বেশি বই পুস্তক কিনে দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের বুঝতে হবে, যদি সন্তানকে অতিরিক্ত সবকিছু দেওয়ার পর হচ্ছে না, এটা ব্লাডগত সমস্যা, এটা জেনেটিক সমস্যা, এটা হচ্ছে মানে জেনেটিকগত ব্লাডগত সমস্যা। আমি সর্বশেষ এটা বোঝাতে চাচ্ছি, এই আমার জীবনে তো দেখা এই বাচ্চাগুলো, এতিম বাচ্চাগুলো, এদের পড়াশোনার মান। সর্বশেষ এই ছেলেটা সাংগঠনিকভাবে ভালো একটা পদে চলে যান, জামাত ইসলামের ছাত্র শিবিরে এই ছেলেটা নিযুক্ত হন, এবং তিনি ছাত্র শিবিরই লাস্টে জয়েন্ট হয়, এবং আদর্শবান একটা সংগঠনে সেই শিবিরের ছেলে হিসেবে এই ছেলে, বিভিন্ন দল বাংলাদেশে আছে, তাদের ছাত্রদের জীবন হিস্ট্রি। আর শিবির যারা করে, সাধারণ কোনো ফ্যামিলির ছেলেপেলে বা মানে অল্প শিক্ষিত ছেলেপেলে জামা শিবিরে বিশেষ করে যারাই করে, এরা খুব মেরিটিয়াস, এরা খুব মেধাবী, এরা খুব সৎ, এরা খুব চরিত্রবান। আমি যেটা ব্যক্তিগতভাবে পাইছি, কে কি পাইছেন আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা পাইছি, এত কোয়ালিটি সম্পন্ন, আদর্শগত দিক, চরিত্রগত দিক, লেখাপড়ার দিক, আমি এত কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো
ছাত্র মানে সংগঠনের ভিতরে আমি দেখিনি, আমি ব্যক্তিগতভাবে দেখিনি। তা পরিশেষে আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে তাদের এই এতিম বাচ্চা যার ঘটনা আমি বললাম, এ সার্কেল বা ভালো জামা কাপড় পায়নি, ভালো খাদ্য পায়নি, ভালো বই পুস্তক পায়নি, ভালো টিউশন এজেন্ট হাজার হাজার টাকা দিয়ে মাস্টারি করতে পারেনি। এই ছেলে কি করতেন, হোস্টেলে যে যারা বড় ভাইরা ছিল, যারা হোস্টেল, তাদের কাছে যে অঙ্কটা শিখতেন, একটা রুমের থেকে তাকে বের করে দিচ্ছে, আর একটা রুমে যেতেন যে ভাই আমাকে একটু অঙ্ক করায় দেন, সে বের করে দিল যে আমার সময় নেই, আরেকজনের কাছে ভাইয়া আমাকে একটু ইংলিশ গ্রামারটা করে দেন। সর্বশেষ এইভাবে এইভাবে করে সে এইভাবে করতে, স্যারদের কাছে হুজুরদের বাসায় যেতেন, স্যারদের বাসায় যেতেন যে আমাকে একটু গ্রামার করে দেন। হাজার হাজার টাকা দিয়ে টিউশনি, মানে তার মাস্টার, মানে তার এই প্রাইভেট পড়া লাগে না। আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করি, এই জন্য এই যে চাকচিক্য গাড়ি, চাকচিক্য জামা কাপড়, চাকচিক্য মানে উন্নত খাবার দাবার দিয়ে আমাদের বাচ্চাদের যেভাবে আমরা মানুষ করার চেষ্টা করি, সর্বশেষ ওইভাবে হয় না। এর মূল কারণ হচ্ছে ফ্যামিলিগত ভাবে দেখতে হবে। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে সুসন্তান, শিক্ষিত সন্তান প্রতিষ্ঠিত করতে গেলে পারিবারিকভাবে আগে বিবাহ শাদীর ক্ষেত্রে যে শিক্ষা দীক্ষা আছে কিনা, পারিবারিক শিক্ষা সেই ফ্যামিলির ভিতরে আছে কিনা, এডুকেশন অবস্থা কি, নৈতিকতার অবস্থা কি, আদর্শগত অবস্থা কি, এটা দেখে আমাদের বিবাহ শাদী নিলে তাহলে খারাপ পরিবেশের ভিতরেও ভালো কিছু আশা করা যাবে। যার বাস্তব প্রমাণ এতিমখানার যদি যে দেখেন তাদের কি জীর্ণ শীর্ণ অবস্থা, তাদের খাদ্য কাপড় জামা কাপড়, তার ভিতর থেকে স্ট্যান্ড করতেছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বড় বড় স্কলারশিপ পাচ্ছে। তার বাস্তব প্রমাণ আমি এই ছেলেটাকে দিয়েই দেখলাম। এবং প্রতিষ্ঠান আমার হচ্ছে খুলনা তালিমুল মিল্লাত খালাসি মাদ্রাসা, আপনারা যাবেন, যা দেখবেন, এবং ঢাকা তালিমুল মিল্লাতও আছে। এই প্রতিষ্ঠানগুলোতে এতিম অনেক আছে, সেই এতিমদের আপনারা একটু জাস্টিফাই করুন, ভেরিফাই করুন, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান অবস্থান থেকে তারা কি করে স্ট্যান্ড করতেছে, তারা কুয়েট মেডিকেলে কিভাবে তারা চান্স পাচ্ছে, এগুলো একটু দেখবেন যে আসলে পরিবার ডিপেন্ড নাকি শুধু পরিবেশই। উন্নত পরিবারই কি মানে উন্নত শিক্ষিত সন্তান হওয়ার জন্য অবদান, নাকি পরিবেশ ভালো করে দিলে অবদান? পার্থক্যটা মানে উন্নত ফ্যামিলির সন্তানরাই কি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়, নাকি খাদ্য, বস্ত্র, বাসস্থান ভালো মানে বেশি বেশি ফ্যাসিলিটি দিয়ে সুসন্তান, শিক্ষিত সন্তান তৈরি করা যায়? এই পার্থক্যটা আপনাদের পরে আমি বিচারটা ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ।